শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের জীববিজ্ঞান অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আজ আমরা জীববিজ্ঞান বইয়ের নবম অধ্যায় দৃঢ়তা প্রদান ও চলন, এই দৃঢ়তা প্রদান ও চলন থেকে একটি বিশেষ পাঠ অস্থিসন্ধি নিয়ে আলোচনা করব। আসো তাহলে আমরা বন্ধুরা, তোমরা কি দেখতে পাচ্ছ ছবিতে? দেখো, বৃত্ত চিহ্নিত যে অংশগুলো, এগুলোতে অস্থি জয়েন্ট বা অস্থিগুলো একটির সাথে আরেকটি কীভাবে লাগানো আছে, যুক্ত রয়েছে, তা দেখানো হচ্ছে। এবং একজন লোক ধরতে গেলে তার অস্থিসন্ধিগুলো কীভাবে ব্যবহার করে তা চিত্রে বোঝানো হয়েছে। তো বন্ধু, আসো, এই যে দেখতেছো, এটি হলো মাথার করোটি অস্থিসন্ধি। আচ্ছা, আমরা প্রথমে অস্থিসন্ধি কি তার একটা সংজ্ঞা দিই। দুই বা ততোধিক অস্থি সংযোগস্থলকে আমরা অস্থিসন্ধি বলে থাকি। তাহলে দুই বা ততোধিক অস্থি সংযোগস্থলে হচ্ছে অস্থিসন্ধি। মাথার করোটির মধ্যে অনেকগুলো অস্থি রয়েছে এবং এই অস্থিগুলো একটি আরেকটির সাথে যুক্ত আছে, এবং এই মাথার করোটিগুলো যে একটির সাথে আরেকটি যুক্ত আছে। আর এই অস্থিসন্ধির অস্থিগুলো একরকম স্থিতিস্থাপক রজ্জুর মতো বন্ধনে দিয়ে দৃঢ়ভাবে আটকানো থাকে, ফলে অস্থিগুলো সহজে সন্ধিস্থল থেকে বিচ্যুত হতে পারে না। এই সন্ধিস্থলগুলো মূলত বিভিন্ন ধরনের অঙ্গ প্রত্যঙ্গ সঞ্চালনে সহায়তা করে। তো আমাদের শরীরের সব অস্থিসন্ধি একরকম নয়। করোটির অস্থিসন্ধি আর হাত পায়ের অস্থিসন্ধি একরকম নয়। কোনো অস্থিসন্ধি নাড়া যায় না, যেমন করোটির অস্থিসন্ধি, এগুলো একেবারে অনড়। তারপরে রয়েছে যেমন আন্তঃকোষের কশেরুকীয় অস্থিসন্ধি। দুটো মেরুদণ্ডের প্রত্যেকটি হাড়কে বলা হয় কশেরুকা। এই দুই কশেরুকার মাঝখানে যে অস্থিসন্ধি রয়েছে, সেগুলো সামান্য নাড়াচাড়া করা যায়। আবার কতগুলো অস্থিসন্ধি আছে, যেমন হাত ও পায়ের অস্থিসন্ধি, আমরা এগুলো খুবই দ্রুত নাড়াচাড়া করতে পারি। আচ্ছা, তারপরে আসো, এই অস্থিসন্ধি থেকে আমরা কি শিখতে পারবো? অস্থিসন্ধি পাঠটি থেকে আমরা কি শিখতে পারবো? এই পাঠ শেষে আমরা অস্থিসন্ধি কি তা বলতে পারবো, সাইনোভিয়াল অস্থিসন্ধি বর্ণনা করতে পারবো, বিভিন্ন প্রকার অস্থিসন্ধির কাজ ব্যাখ্যা করতে পারবো। বন্ধুরা, আসো তাহলে অস্থিসন্ধি কি আগেও বলেছি, আবার বলছি, দুই বা ততোধিক অস্থির সংযোগস্থলকে আমরা বলি অস্থিসন্ধি। যেমন হাতের অস্থিসন্ধি, পায়ের অস্থিসন্ধি। হাতে প্রত্যেকটি আঙ্গুলে যে কতগুলো হাড় রয়েছে, বিশেষ করে বৃদ্ধাঙ্গুল ছাড়া বাকি 4টি আঙ্গুলে 3টা করে হাড় রয়েছে। এই হাড়ের মাঝে মাঝে যে সন্ধি বা জয়েন্ট রয়েছে সেগুলো হচ্ছে হাতের অস্থিসন্ধি। ঠিক তেমনি করে পায়ের পাতা এবং পায়ের গোড়ালি মাঝেও রয়েছে অস্থিসন্ধি। আসো, আমরা এবার অস্থিসন্ধি কত রকম রয়েছে তা নিয়ে আলোচনা করি। মূলত অস্থিসন্ধি রয়েছে অনেক রকম, বিশেষ করে অনেকগুলো অস্থিসন্ধি রয়েছে আমাদের। তার মধ্যে তোমাদের বইয়ে বিশেষ করে উল্লেখ করা হয়েছে 3 ধরনের অস্থিসন্ধির কথা বলা হয়েছে। 1 নিশ্চল অস্থিসন্ধি, 2 পূর্ণসচল অস্থিসন্ধি এবং 3 হচ্ছে ঈষৎস্থল অস্থিসন্ধি। তো নিশ্চল অস্থিসন্ধির মধ্যে আমরা কিছুক্ষণ আগে দেখিয়েছি করটিকার অস্থিসন্ধিগুলো নিশ্চল অস্থিসন্ধি। এছাড়া রয়েছে
পূর্ণ সচল অস্থিসন্ধি। তো পূর্ণ সচল অস্থিসন্ধির মধ্যে উৎকৃষ্ট উদাহরণ হচ্ছে সাইনোভিয়াল অস্থিসন্ধি। আসলে আমরা সাইনোভিয়াল অস্থিসন্ধির গঠন নিয়ে আলোচনা করি। মূলত সাইনোভিয়াল অস্থিসন্ধিতে কি কি রয়েছে? সাইনোভিয়াল অস্থিসন্ধিতে সাইনোভিয়াল অস্থিসন্ধি কি? একটি অস্থিসন্ধিতে যদি দুটি মাত্র অস্থির বহির্ভাগ এসে মিলিত হয় অথবা দুইয়ের অধিক অস্থি এসে মিলিত হয়, তখন আমরা তাকে বলি সাইনোভিয়াল অস্থিসন্ধি। তবে দুটো মাত্র অস্থির বহির্ভাগ এসে যখন মিলিত হয়, তখন তাকে বলি সরল সাইনোভিয়াল অস্থিসন্ধি। আর যখন দুইয়ের অধিক অস্থি এসে মিলিত হয়, তখন আমরা তাকে বলি জটিল সাইনোভিয়াল অস্থিসন্ধি। তোমাদের জীববিজ্ঞান বইয়ের 195 পৃষ্ঠায় এই সংজ্ঞাগুলো দেয়া আছে। আচ্ছা, সাইনোভিয়াল অস্থিসন্ধির অংশগুলো কী কী দেখো। সাইনোভিয়াল অস্থিসন্ধির অংশ, উপরের সবচেয়ে উপরের হাড় আমরা বলি পেরিওস্টিয়াম। পেরিওস্টিয়ামের উপরে রয়েছে স্পঞ্জি অস্থি। এছাড়া স্পঞ্জি অস্থি এটা হলো স্পঞ্জি অস্থি। এই অংশটাকে আমরা বলি পেরিওস্টিয়াম। পেরিওস্টিয়ামের নিচে দেখো আছে দৃঢ় অস্থি। আর এই দৃঢ় অস্থির পরে রয়েছে সাইনোভিয়াল ঝিল্লি। এই অংশটুকু সাইনোভিয়াল ঝিল্লি। তারপরে নিচে রয়েছে সাইনোভিয়াল গহ্বর। তারপরে রয়েছে তরুণাস্থি। এটি তরুণাস্থি। এইটা হলো তন্তুময় ঝিল্লি। আর এটাকে বলা হয় স্পঞ্জি অস্থি। উপরে আছে, নিচেও আছে স্পঞ্জি অস্থি। তাহলে সাইনোভিয়াল অস্থিসন্ধির অংশগুলো কি কি? মূলত তরুণাস্থিতে আবৃত অস্থিপ্রান্ত, এই তরুণাস্থি দ্বারা আবৃত অস্থিপ্রান্ত। তারপরে রয়েছে সাইনোভিয়াল রস। এই সাইনোভিয়াল গহ্বরের মধ্যে এক ধরনের রস থাকে, তাকে বলা হয় সাইনোভিয়াল রস। আর এই তাছাড়া রয়েছে অস্থিবন্ধনী। এইটাকে আমরা বলতে পারি তন্তুময় ঝিল্লিটা হচ্ছে অস্থিবন্ধনী বা লিগামেন্ট। এই লিগামেন্ট বেষ্টিত একটি মজবুত আবরণী বা ক্যাপসুল। অস্থিসন্ধিতে সাইনোভিয়াল রস থাকাতে কী সুবিধা হলো? এবং অস্থিসন্ধিতে সাইনোভিয়াল রস এবং তরুণাস্থি থাকাতে অস্থিতে ঘর্ষণ এবং তজ্জনিত ক্ষয় হ্রাস পায় এবং অস্থিসন্ধি নড়াচড়া করতে কম শক্তি ব্যয় হয়। আচ্ছা বন্ধুরা, আসো এবার আমরা বলছি যে অস্থিসন্ধি দেহের মধ্যে কয়েক ধরনের হয়ে থাকে। তিন ধরনের অস্থিসন্ধির কথা আমরা বলছি। তাহলে অস্থিসন্ধির প্রকারভেদ আমরা আবার দেখি। এই যে করটিকা অস্থিসন্ধি, এই করটিকার মধ্যে অনেকগুলো হাড় রয়েছে। একটি হাড় আরেকটি হাড়ের সাথে জয়েন্ট, কিন্তু এই জয়েন্টগুলো সন্ধিগুলো নড়াচড়া করার মতো নয়। অর্থাৎ এই হাড়টি থেকে আলাদা করা যাবে না সহজে। তার মানে এই অস্থিগুলো এমনভাবে আটকানো যে নাড়াচড়া করা যাবে না। এই জন্য এগুলোকে বলা হয় নিশ্চল অস্থিসন্ধি। এই নিশ্চল অস্থিসন্ধিগুলো হচ্ছে করটিকার অস্থিসন্ধি। এরপরে আসো আমাদের দেহে পরে রয়েছে ঈষৎ সচল অস্থিসন্ধি বা ইংরেজিতে বলা হয় স্লাইট মুভেবল জয়েন্ট। এইসব অস্থিসন্ধি একে অন্যের সাথে সংযুক্ত আছে। এই অস্থিসন্ধিগুলো একে অন্যের সাথে সংযুক্ত আছে। যেমন এখানে অস্থিসন্ধি একটি কশেরুকার সাথে আরেকটি কশেরুকা সংযুক্ত আছে অস্থিসন্ধির সাহায্যে। এখানে এই কশেরুকার একটি অংশ আর একটি অংশের সাথে অস্থিসন্ধির মাধ্যমে যুক্ত থাকে। তবে এই অস্থিসন্ধিগুলো স্লাইটলি মুভেবল যেহেতু, তার মানে আমরা এই অস্থিসন্ধিগুলো সাহায্যে আমরা মেরুদণ্ডকে একটু নাড়াচাড়া করতে পারি, সামনে পিছনে পাশে বাঁকাতে পারি। সামনে পিছনে এবং পাশে আমরা বাঁকাতে পারি এই ঈষৎ সচল অস্থিসন্ধির মাধ্যমে। এই ঈষৎ সচল অস্থিসন্ধির মাধ্যমে আমরা দেহকে সামনে পিছনে এবং পাশে বাঁকাতে পারি। তাহলে মেরুদণ্ডীয় অস্থিসন্ধিগুলো কি? এগুলো ঈষৎ সচল অস্থিসন্ধি। এরপরে আসো পূর্ণ সচল অস্থিসন্ধি। বলেছি সাইনোভিয়াল অস্থিসন্ধিটি হচ্ছে পূর্ণ সচল অস্থিসন্ধির উৎকৃষ্ট উদাহরণ। এই যেমন কাঁধে, আমাদের কাঁধে এবং জানুতে
যে অস্থিসন্ধি রয়েছে দুই হাঁটু এবং উরুর মাঝখানে যে জানু, সেখানে মানে হাঁটু যেটাকে বলি আমরা, হাঁটুর উপরে জানু এবং হাঁটুর নিচে যে দুটো হাড় আছে, টিবিয়া ফিবুলা, এদের অস্থিসন্ধিতেও রয়েছে পূর্ণ শোষণ। এগুলো পূর্ণ শোষণ কাদের মধ্যে? তাহলে এই পূর্ণ শোষণ অস্থিসন্ধিগুলোকে মধ্যে আমরা বলতে পারি কঠোর সন্ধি, বল ও কঠোর সন্ধি, আর একটি হচ্ছে কবজা সন্ধি। তাহলে এই পূর্ণ শোষণ অস্থিসন্ধির মধ্যে বল ও কঠোর সন্ধি এবং কবজা সন্ধি নিয়ে আমরা আলোচনা করব। প্রথমে বলি বল ও কঠোর সন্ধি। আসলে বল ও কঠোর সন্ধিতে সন্ধিস্থলে একটি অস্থির মতো গোল অংশ অন্য অস্থি কোটরে এমনভাবে স্থাপিত থাকে যেন অস্থিটি বাঁকানো, পাশে চালনা করা কিংবা সকল দিকে নাড়াচাড়া করা সম্ভব হয়। দেখি আমরা ছবিতে, এই যে পায়ের, হাতের ফিমার, এই যে ফিমার হচ্ছে পায়ের সবচেয়ে উপরের হাড়টিকে বলা ফিমার। ফিমারের অস্থিসন্ধি হচ্ছে বল ও কঠোর অস্থিসন্ধির উদাহরণ। এছাড়া রয়েছে বল ও কঠোর অস্থিসন্ধি, চিত্র থেকে আমরা বুঝতেছি বল ও কঠোর অস্থিসন্ধি। এই যেটা কঠোর, এটা বল ও কঠোর অস্থিসন্ধি। কীভাবে অস্থিসন্ধি একটির সাথে আরেকটি অস্থির জয়েন্ট থাকে, জয়েন্ট থাকাতে কীভাবে হাত পাগুলো আমরা সহজে নাড়াচাড়া করতে পারি, অস্থিটি বাঁকাতে পারি, পাশে চালনা করতে পারি, সকল দিকে নাড়াচাড়া করতে পারি সাইনোভিয়াল অস্থিসন্ধির মাধ্যমে। আমরা কাঁধ এবং উরুগুলোকে আমরা স্বাধীনভাবে নাড়াচাড়া করতে পারি। পূর্ণ সচল এই অস্থিসন্ধির মধ্যে বল ও কঠোর সন্ধি অস্থিসন্ধিগুলো। এছাড়া আছে কবজা সন্ধি। কবজা সন্ধি কোথায় রয়েছে? যেমন হিউমেরাস, হাতের উপরের হাড়কে বলা হয় হিউমেরাস। হিউমেরাস এবং রেডিও আলনা, অর্থাৎ হাতের কোনোই এই মাঝখানে হিউমেরাস ও রেডিয়াস আলনার মাঝখানে যে অস্থিসন্ধি রয়েছে তাকে বলা হয় কবজা সন্ধি। এছাড়া রেডিয়াস ও আলনার মাঝখানে রয়েছে কবজা সন্ধি। তাছাড়া কবজি, হাতের কবজিতেও রয়েছে কবজা, রেডিয়াস আলনা এবং করতলের মাঝখানে যে রিস্ট বলি বা কবজি, সেখানেও রয়েছে কবজা সন্ধি। তাহলে হাতের কোনোই, জানু, আঙ্গুলগুলোর মধ্যে, আমাদের হাতের আঙ্গুলগুলোর মধ্যে রয়েছে কবজা সন্ধি। এক একটা আঙ্গুলের 3টি করে হাড় আছে, বৃদ্ধাঙ্গুল ছাড়া হাড়ের মাঝখানে যে সন্ধিগুলো আছে এগুলো কবজা সন্ধি। এগুলি থাকার কারণে আমরা আঙ্গুলকে যে কোনোভাবে নাড়াচাড়া করতে পারি। তাহলে তবে হ্যাঁ, কবজা সন্ধির মাধ্যমে সম্পূর্ণভাবে পারি না, শুধু একদিকে নাড়াতে পারি। যেমন হাতের আঙ্গুলগুলো শুধু আমরা একদিকে নাড়াতে পারি, এই যে কবজা সন্ধির উদাহরণ। ওকে বন্ধুরা, তাহলে আমরা মোটামুটি জানলাম বিভিন্ন রকমের অস্থিসন্ধির তাহলে আমরা তোমাদেরকে কাজ দিচ্ছি, বিভিন্ন প্রকার অস্থিসন্ধির নাম ক গ্রুপ থেকে ও কাজ লিখবে। খ গ্রুপ সাইনোভিয়াল অস্থিসন্ধির চিহ্নিত চিত্র অঙ্কন করবে। তাহলে বাড়ির কাজ নাও, সাইনোভিয়াল অস্থিসন্ধির চিহ্নিত চিত্র অঙ্কন করবে এবং অন্যান্য অস্থিসন্ধির কাজ লিখে আনবে। ওকে বন্ধুরা, তাহলে আজকের মতো সবাইকে ধন্যবাদ। সামাজিক দূরত্ব বজায় রেখে চলবে এবং সাবধানে চলবে। করোনা এখনও দেশ থেকে পুরোপুরি শেষ হয়নি, সংক্রমিত হচ্ছে এখনও অনেক লোক মারা যাচ্ছে। আপাত দৃষ্টিতে মনে হয় যেন করোনা বিদায় নিয়েছে, আসলে কিন্তু বিদায় নেয়নি। তাই তোমরা এখনও নিজের সুরক্ষা নিজেই করবে, নিয়মিত সাবান দিয়ে হাত ধুইবে এবং জনসমাগম যেখানে বেশি সেসব এলাকা এড়িয়ে চলার চেষ্টা করবে। ধন্যবাদ বন্ধুরা, সাবধানে থাকবে, নিরাপদে থাকবে।